আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনূসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই। কিন্তু ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক চাপ তো আছেই, দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনূসের জন্য, সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না। তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আর সে কারণে ইউনূসের মুখপত্র হিসাবে কাজ করা প্রথম আলোকে দিয়ে জরিপ চালিয়ে ইউনূসের পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে। আর সেই একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় ৭০% যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে সেটাও বলিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো? আসুন ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক টানাপোড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে জিনিসটা বোধহয় অন্য খাতেও বইতে শুরু করেছে। সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি, আমরা পরিষ্কারভাবে জানি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীক স্থগিত। তাই নির্বাচনের দল হিসাবে অংশ নেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই, এটা সরকারের ভাষ্য। বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয়, কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি। যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে, ততবারই সরকারের শিক্ষা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল ১১ সময়, তার পেছনেও ছিল এই ডক্টর ইউনূস মহাজন। বিগত ১ বছর ক্ষমতায় থেকে সরকার, বিশেষ করে ইউনূস, তার যত ব্যবসা ট্যাবসা আছে সেগুলো করে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনূস ১ বছর পার করেছে ঠিকই, কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনূসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন একটি নির্বাচন দিতে গিয়েও ইউনূসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১ বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম রোলার চালানো হয়েছে, তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে গেলেও ইউনূস সেটা পারবেন না, কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে। এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে, এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকেই জনসম্মুখে নিয়ে আসার খেলাটি ইউনূস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন। এবং এই খেলায় ইউনূস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে। প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো সেটা সরকারপন্থী মহলে একটা সংকেত হিসেবে পড়া হচ্ছে। এখন সরকারের পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে ৬৯% মানুষের মতামতকে তুলে ধরেছে। এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অস্বস্তি আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় ভোগা জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে। তারা বুঝতে পারছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন, আর জনগণ যাকে চাইছে না তাকে জোর করে ভোটে ঢোকানোর প্রশ্নই আসে না। তবে জনগণের বড় একটা অংশ যে দলটিকে আবার ময়দানে দেখতে আগ্রহী, সেটিও এখন আর তারা অস্বীকার করতে পারছে না। প্রতি নিঃশ্বাসে ওনারে অভিশাপ দিচ্ছি, প্রতি নিঃশ্বাস আমাদের কষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের ওনার পাপের বোঝাটা আরো ভারী হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা, উনি নাকি নোবেল বিজয়ী, আমরা ওনার অভিশাপ দেই ওনার ফ্যামিলিতে, ওনার বংশে যেন কোনোদিন সুস্থ শিশু জন্মগ্রহণ না করে। না, এখানে আরেকটি ব্যাপার, বিজিডির
পার্লস সার্ভের কথা মনে করিয়ে দিই আপনাকে। এই প্রথম আলোই সংবাদটি প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন। এরা কারা বলুন তো? এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই যে মানে যারা কথা বলতে পারছে না, এই অংশের একটা বড় ভাগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক, যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কিনা। একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায়, এটা স্বাভাবিক, কিন্তু নিঃশব্দ মানে সমর্থন হারিয়ে যাওয়া নয়। এই ফাঁকা জায়গা সরকারও টের পাচ্ছে, আর তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাচ্ছে, যার মালিকানা এখনো অদৃশ্যভাবে আওয়ামী লীগের হাতে। এদিকে মানব জমিনের মতো পত্রিকা একটা খবর ছেড়ে দিল। তারা যে তথ্যটা তুললো সেটা হচ্ছে ক্লিন ইমেজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা, মানে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা অসঙ্গত। একদিকে পুরো দল নিষিদ্ধ, নেতারা কারাগারে বা আত্মগোপনে, অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা, এটা রাজনৈতিক বাস্তবতা নয়, বরং একটা কৌশল, আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই। কিন্তু আওয়ামী লীগ হাইকমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না, কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে ক্ষয়ে যেতে দেওয়া। এছাড়া নিরাপত্তা, মামলা, সাংগঠনিক কাঠামো কোনোটাই এমন অবস্থায় স্বতন্ত্র মানে প্রার্থীর পক্ষে নির্বাচন করার উপযোগী নয়। সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে, আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে। এখন তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হচ্ছে, তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে? সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা। নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে, তারা কাউকে বাদ দিচ্ছে না। কথাটা নিরীহ শোনালেও এর ভেতরে জায়গা রাখছে ভবিষ্যতের অবস্থান পরিবর্তনের জন্য। কমিশন নিজেই বলছে দলটি বাতিল হয়নি, সাসপেন্ড হয়েছে। এ ধরনের শব্দচয়ন আইনগত ব্যাখ্যা নাই কোনো এর, এবং আরপিওতে এটা নেই। রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত মনে হয় আমার কাছে বরং এটা। আরেকটা উল্লেখযোগ্য বিষয় 2008 সালের অভিজ্ঞতা। তখন পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তফসিল প্রায় 5 বার বাতিল করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তফসিল দিয়ে নির্বাচন করতে হয়েছিল। এখনকার অবস্থাও সেই ধরনের অস্থিরতার দিকেই ঝুঁকছে বলে আমার ধারণা। আন্তর্জাতিক মহল স্পষ্টভাবে বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হোক। এখন যদি দেখা যায় আওয়ামী লীগ নেই এবং ভোট সেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাহলে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হবেই। সরকার এই অস্বস্তি এড়াতে চাইবে, আর সে কারণেই তফসিল পেছাতে পারে প্রয়োজন হলে কয়েকবার, যেন কার্যক্রম নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি করা যায়, অথবা কোনো অন্তর্বর্তী সমাধান বের করা যায়। জনগণের ভোটাভ্যাস আমাদের কাছে চিন্তা করতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচন চায়, কিন্তু তারা নির্বাচনের চরিত্র নিয়ে উদ্বিগ্ন। একদিকে তারা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে, অন্যদিকে কাকে ভোট দেবেন সে প্রশ্নে তারা অনিশ্চিত। এর মানে জনগণ স্বচ্ছ প্রক্রিয়া চাইছে, কিন্তু রাজনৈতিক বিকল্পের অভাব বা অস্বস্তি তাদের দোদুল্যমান করে রেখেছে। এই দোদুল্যমানতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের জায়গাটাকে প্রাসঙ্গিক করে তুলছে, কারণ দেশের রাজনীতিতে দলটি যতটা প্রতিষ্ঠিত সেটার মতো সংগঠিত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই। এই শূন্যতা ভোটাররা বুঝতে পারছে, সরকারও বুঝতে পারছে। এখন সরকারের সামনে মূল সংকট হচ্ছে তারা কি ঝুঁকি নেবে একদলীয় বা কার্যত একদলীয় নির্বাচনে? নেবে না, কারণ চাপটা শুধু পশ্চিমা দেশ থেকে নয়, আঞ্চলিক রাজনীতিও জড়িত। ভারতও চায় না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তিকেই একেবারে বের করে দেওয়া হোক, তাদের কূটনৈতিক হিসাব এতে জটিল হয়ে যাবে। আর যুক্তরাষ্ট্র তো আগেই বলে দিয়েছে অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন তারা চায় না বা নির্বাচন নয়। তাই সরকার বুঝতে পারছে যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনী কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার একটা দরজা খোলা রাখতে হবে। এখন সেটা হোক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া, বিচার প্রক্রিয়া দ্রুততর করা, বা আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রার্থিতার অনুমোদন। যে পথই হোক প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগও যে নিশ্চিহ্ন হয়ে যাবে এরকম কথা আওয়ামী লীগ কখনোই মনে করেনি, এখন তো মনে করেই না। তারা দিন দিন শক্তিশালী হচ্ছে, যদিও তাদের নেতারা ছত্রভঙ্গ, অনেকে বিদেশে, সংগঠন নিষিদ্ধ, তবু রাজনৈতিক চেতনা বা ভোট ব্যাংক তো কোথাও যাচ্ছে না আওয়ামী লীগের। বরং দলটি জানে যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে তারা নতুন করে রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে, এমনকি হারলেও সংগঠন পুনর্গঠনের সুযোগ থাকবে।
তাই তারা এখন সরকারের ফাঁদে পা না দিয়ে অপেক্ষার কৌশল নিচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জন্য বেশি কার্যকর বলে আমার মনে হয়। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে সরকারও চাচ্ছে না দলটিকে চিরতরে বাইরে রাখতে, আর আওয়ামী লীগও জানে তারা ফিরে আসবে, শুধু সময় আর কৌশল ঠিক করতে হবে। নির্বাচন যত এগিয়ে আসবে তত চাপ বাড়বে, আর ততই দরজা খুলবে এইসব প্রশ্নের উত্তরের। তাই প্রশ্নটা আর আওয়ামী লীগ ফিরবে কিনা তা নয়, বরং কোন পথে ফিরবে এ নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, সেই প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। খোলাখুলি নয়, কিন্তু সব দিক থেকে তার সংকেত পাওয়া যাচ্ছে। সরকার তার প্রিয় পত্রিকা দিয়ে জরিপ চালিয়ে বলছে যে 70% লোক আওয়ামী লীগকে চায়। এই পত্রিকা এমনি এমনি এই 70% লোককে জায়গা দেবে আওয়ামী লীগের জন্য, সেটা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে সামনে পথ খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে। কার জন্য? সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য। চায়ের টেবিল কিংবা পাড়ার টং দোকান, কোথাও নির্বাচনের দামামা বাজতে দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তবে সরকারের পিআর টিম সে পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে, বলেছে তফসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ। যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই। দর্শক, জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহফুজ এসেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে, কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারের নানা বিতর্ক নিয়ে। আসিফ মাহমুদ এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন, আর মাহফুজ আলম তিনি তো শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে থাকতে চেয়েছিলেন। তাহলে কি তাদের এই প্রস্থান কোনো সাধারণ স্বেচ্ছায় বিদায় ছিল না, বরং ছিল ক্ষমতার মঞ্চ থেকে এক প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সরে যাওয়া? কোন চাপে বা কিসের চাপে সেই গোল্ডেন হ্যান্ডশেক করতে হলো? কিংস পার্টি এনসিপি কি দুই উপদেষ্টার এই গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিচ্ছে, নাকি তফসিলের পর নতুন কোনো দাবির জন্য এই গোল্ডেন হ্যান্ডশেককে তারা ব্যবহার করবেন? তার চেয়েও বড় কথা, মাত্র 1 মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়। যে আসিফ মাহমুদ আয়কর দিতেন না, ছিল না ব্যাংক অ্যাকাউন্ট, 16 মাসের ব্যবধানে তিনি এমন কোন আলিবাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে 10 থেকে 20 কোটি টাকা খরচ করার জন্য তারা নির্বাচনের খরচ মেটাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন। মঙ্গলবার রাত থেকে সে গুঞ্জন আরো এক দফা বাড়ে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায়। সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত 16 মাসে বিগত সরকারের করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। যদিও সুলতানা কামালের মতো প্রথিতযশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নাম ফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান। শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া সচিবকে কাজে যোগ দিতে না দেয়া, নিজের এলাকায় বিশেষ বরাদ্দ, পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। তবে পদত্যাগের খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি। জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন। আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সরকারের থেকেই যেতে চান। এর কিছুক্ষণের মধ্যে প্রেস উইং এর বরাত দিয়ে গণমাধ্যমে খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। এ খবর জানাতে সন্ধ্যা 6:15টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনূসের প্রেস উইং। ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তারা বুধবার বিকেল 5টার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে, 2 উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। কিন্তু প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন 2 উপদেষ্টার পদত্যাগের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে? দর্শক, বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইউনূস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন, তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তের দেখা পাওয়া যায় না। সংবিধানের 2য় পরিচ্ছেদের 58 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে। অনেকে বলতে পারেন, এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন। সেখানে বলা আছে, প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে, সেটি বলা আছে 58 এর 2য় অনুচ্ছেদে। বলা আছে, প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না, এমন অদ্ভুত ও কিম্ভূত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল। দর্শক, মাত্র 16 মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল সহ নানা মহল থেকে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অনেকবার উঠেছিল। ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। শেষমেশ বিএনপিকে পিছু হটতে হয়েছিল। অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, তারা তখন আরো সময় চেয়েছিলেন। এরপর নভেম্বরের মাঝামাঝি তাদেরকে আবারও পদত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন এমনটা মনস্থির করে পদত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেন। কুমিল্লায় নিজের এলাকা ছেড়ে ঢাকা 10 আসনের ভোটার হন। বিশেষ বরাদ্দ পেতে তড়িঘড়ি করে প্রকল্প সাজান নিজের নির্বাচনী এলাকার জন্য। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন সিনিয়র কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। চলতি সপ্তাহের মঙ্গলবারের বৈঠকে 2 উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। ওই দিন সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে 2 উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন। প্রশ্ন হলো, আসিফ মাহমুদ না হয় নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেয়ার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কিন্তু মাহফুজ আলম যেখানে শেষ দিন পর্যন্ত নিশ্চিত নন এবং তিনি প্রয়োজনে নির্বাচন করতে চান না, এমন সিদ্ধান্ত নেওয়ার পরও কেন সরে যেতে হলো? 10 ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর 1 আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও তা হচ্ছে না। সমকালের ওই খবরে বলা হয়, সোমবার রাতভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ার রোডের সরকারি বাসভবনে। মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে। বৈঠক সূত্র জানিয়েছে, মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জামাত ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী। এই মনোভাবের পরিবর্তন আসেনি। একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস যে তার প্রিয় 2 ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার বাধ্য হয়ে করেছেন। এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণা হলে এবং সে অনুযায়ী নির্বাচন হলে আসিফ ও মাহফুজ কি নির্বাচন করবেন এবং করলে কে কোন দল থেকে করবেন?
কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সবারই ধারণা ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে তারা নির্বাচন করবেন। কিন্তু সারা দেশে আর্মি পুলিশ প্রহরায় সমাবেশ করার পরও জনসমর্থন না পাওয়ায় সে ধারণা থেকে সরে আসেন দুই সদ্য বিদায়ী উপদেষ্টা। আসিফ কুমিল্লা থেকে সরে এসে ঢাকা 10-এর ভোটার হন। বিএনপির প্রথম দফার তালিকায় এই আসনটি খালি রেখেছিল। তখন সবাই মনে করেছিল ইশাক ইস্যুতে বিএনপির শত্রু বনে যাওয়া আসিফ মাহমুদ সেই বিএনপি থেকে হয়তো লড়বেন। তবে বিএনপি দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে আসিফ মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না। দর্শক, গত 7 নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করেছিলেন। তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার। প্রশ্ন হলো, 1 মাসের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এই সক্ষমতা হয়ে গেছে, নাকি গত 16 মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন? আর অর্জন করেছেন বলেই ঢাকা 10 আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান। দর্শক, এই অভিযোগ উঠছে কারণ অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যার বা যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যিনি নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং বিগত সরকারের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া। অবশ্য দুদক তদন্তের ঘোষণা দিলেও সেটি এখনো ঘুম পাড়ানি মাসি পিসের গান শুনিয়ে যাচ্ছে। বাবার টেন্ডার লাইসেন্স কাণ্ডে নিজেই ক্ষমা চেয়েছিলেন, তবে নিজের অস্ট্রার ম্যাগাজিন কাহিনী বিদেশ পর্যন্ত টেনে নিতে গিয়েও বেঁচে যান। হেলিকপ্টারে চড়ে 200 টাকার কম্বল বিতরণের কাহিনী তিনি কেন করেছেন তা নিয়ে কোনো সংস্থা অবশ্য প্রশ্ন করেননি। শেষ মুহূর্তে এসে নিজের এলাকায় কেন বিশেষ বরাদ্দ দিতে চেয়েছেন সেটি নিয়ে স্বচ্ছতার গান গাওয়ার সরকারও ছিল নিশ্চুপ। এমনকি ইমেইলে আসা সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সেটিও জানতে পারেন। তবে সে দুর্নীতি ঠেকিয়েছেন বা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কোনো তথ্য জানা না গেলেও তার বিরুদ্ধে বেশি অভিযোগ আছে খোদ উপদেষ্টা পরিষদই। দৈনিক প্রথম আলোর আরেকটি খবরে বলা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপারগতা জানান। এই মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি, কারণ অনিয়মের দায়ভার তার উপরও যেতে পারে। তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না, পুরনোদের মধ্য থেকে দেওয়া হবে। সেই চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয়। এমনকি এনসিপি তো আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে তাকে নিয়ে আপত্তি আছে। অবশ্য এনসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে তা নিয়ে আসিফ মাহমুদের অনুসারীদের আপত্তি আছে। দর্শক, পদত্যাগে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর 1 আসনে, যদিও সেখানে বিএনপির সাথে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। বিএনপি সম্প্রতি বাংলাদেশ এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমকে ওই আসনে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়ায় মাহফুজ আলমের লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি বা জোট থেকে ভোট করার সম্ভাবনা খুবই ক্ষীণ। তুলনামূলক মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম থাকলেও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মাহফুজের ভাইয়ের বিরুদ্ধে বিটিভির কাজের টেন্ডার অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ প্রকাশ্যে হুমকি দেন তিনি সময় মতো মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবেন। রাষ্ট্রপতি ভবনে গিয়ে সব ধরনের আইন লঙ্ঘন করে মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন। সরকারের সমালোচনা করেন এমন কাউকে কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানে যাতে রাখা না হয় সেটির জন্য তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন। এ কারণে বিএনপি পন্থী অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিনি ওএসডি এবং বদলি করিয়েছিলেন। দর্শক, আসিফ মাহমুদ না হয় নির্বাচনে লড়ার জন্য উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু মাহফুজ তো নির্বাচন করতে চান না, তাহলে তাকে কেন সরে যেতে হলো?
এর অর্থ হলো সরকারের উপর এমন চাপ আছে যে চাপটির কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও সরকার এমন ভাব যেন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ঠিক আগে সরকার তার নিরপেক্ষতার মুখোশ ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু আলিবাবার গুহা থেকে যদি নির্বাচনী খরচের 10 থেকে 20 কোটি টাকা বেরিয়ে আসে, তখন সরকার কি প্রশ্নবিদ্ধ হবে না? তার চেয়ে বড় খবর হলো কিংস পার্টি এনসিপি 2 উপদেষ্টার পদত্যাগ মানতে পারছে না। সরকারে যেহেতু তাদের এখন সরাসরি স্টেক নেই, তাই তারাও নতুন একটি ইস্যুতে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা আছে। সেটি হলো জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ দিতে চায় সরকার। এই সুযোগটি দিয়ে সরকার প্রমাণ করতে চায় নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক হবে। কিন্তু এনসিপির পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই মাঠে উত্তেজনা তৈরি করা হবে। সেটি হলে তফসিল ঘোষণা হওয়ার পরও অনেক কিছু দেখার বাকি থাকবে। এখন এই পর্যন্ত।